সোজা সাপটা আপনাদের প্রত্যেককে স্বাগত। হাসিনাহীন বাংলাদেশে শুরু হলো এক নতুন অধ্যায়। এক রহমান জিতলেন আর এক রহমান হারলেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 17 বছর পর ফিরলেন বিদেশ থেকে। তারেক এলেন, লড়লেন, জয় করলেন। তারেকই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। আরেক রহমান শফিকুর রহমান, জামাতে ইসলামীর প্রধান, ভোটের লড়াইকে ধর্মরক্ষার লড়াইয়ে পরিণত করেছিলেন। তিনি নিজে জিতলেও তার দল হারল। এখন প্রশ্ন হলো, পদ্মা পাড়ের এই ভোট কি বার্তা দিল গোটা বিশ্বকে? প্রথমত, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ শান্তি চায়, স্থায়ী সরকার চায়। হাসিনার বিরুদ্ধে তাদের নানা অভিযোগ থাকতে পারে, থাকলেও উগ্র জামাতের হাতে ক্ষমতা তুলে দিতে রাজি নন তারা। এপার বাংলার মতো ওপার বাংলাতেও ভোটের লড়াইয়ে মুখ্য ভূমিকা নিলেন মহিলারা, মহিলাদের ভোট। ভোটে জিতলে বাড়ির মহিলাদের নামে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান, এবং সেই সঙ্গে মাসে মাসে টাকা। কি দেখলো বাংলাদেশ? ভোটের দিন সকালে বুথে বুথে মহিলাদের লম্বা লাইন। এপারের মডেল ওপারের ভোটেও কিন্তু কাজ করেছে। এবার ওপারের ভোট এপারের ভোটে কতটা প্রভাব ফেলবে? আদৌ ফেলবে কি? তারেক কুর্সিতে বসলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কোন পথে এগোবে? এমনই নানা প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। আমাদের আজকের মোশন বাংলার ভোট। এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আলাপ করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেসের পক্ষে। অশোক, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকার। সংঘমিত্রা, আপনাকেও স্বাগত। তার পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। অরূপ, আপনাকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন সিপিএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, স্বাগত। রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সৌরভ সেন। সৌরভদা, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন কেয়া ঘোষ, বিজেপির পক্ষে। কেয়া, তোমাকেও স্বাগত। আমি প্রথমেই আসছি সংঘমিত্রা সরকারের কাছে, যে এই যে বাংলাদেশের ভোট হয়ে গেল, তারেক রহমান জিতলেন, বিএনপি জিতল, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হতে চলেছে? বাংলাদেশের নির্বাচন সমাপ্ত হলো, তাতে স্বতঃস্ফূর্ত মানুষের যোগদান দেখলাম। তবে নির্ভুলভাবে এই নির্বাচনকে সেভাবে গ্রহণ আমার ক্ষেত্রে করতে একটু অসুবিধা রয়েছে, কারণ প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে মানুষের প্রতি যে ভরসা, সেটাতে খামতি দেখা দিয়েছে। যদি হয়েই থাকে হাসিনা সরকারের অনেক অপরাধ, সেই অপরাধের ভিত্তিতে মানুষকে সুযোগ দেওয়া উচিত ছিল তাকে বাতিল করবার অধিকার। সেই অধিকার বাংলাদেশের মানুষ পাননি। ফলাফল পাওয়া গেল বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি। অবশ্যই যে অবস্থায় ছিল বাংলাদেশ, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল মূল্যবৃদ্ধি, অরাজকতা, এরকম ভরা একটা অবস্থা থেকে সাময়িক স্বস্তি অবশ্যই রয়েছে। ভারতের ক্ষেত্রে অবশ্যই এই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসলো, সেই সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী 3টি শব্দ ব্যবহার করেছেন, যে স্বাগত, এবং সে স্বাগতর সঙ্গে 3টি শব্দও ব্যবহার হয়েছে। একটি গণতান্ত্রিক অবস্থা, একটি প্রগতিশীল অবস্থা, এবং অনুভূক্তিকরণ, ইনক্লুসিভ। এই 3টে শব্দ কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে। এই 3টি শব্দকে নিয়ে আগামীকাল বা আগামী সময়ে তারেক রহমান কিভাবে গ্রহণ করবেন বা কিভাবে গড়ে তুলবেন,
তার উপর আমাদের রাষ্ট্র ভারতের সম্পর্ক অবশ্যই অনেকটা নির্ভর করবে। তবে এর পাশাপাশি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, যে সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক, সেই স্বাভাবিক সম্পর্ককে রাখবার জন্য ওপাশের অরাজকতা এবং দ্রব্যমূল্যর রোধ, এই দুটো যদি গড়ে উঠতে পারে তাহলে এক ধরনের স্বাভাবিক পরিবেশ গড়ে উঠবে বলে আমার তো মনে হয়। একদম। আমি সৌরভদার কাছে আসবো। সৌরভদা, তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছো, তুমি দীর্ঘদিন একটা এমবাসির পলিটিক্যাল অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিলে, তুমি কাছ থেকে বাংলাদেশকে দেখেছো। যেটা সংঘমিত্রা বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে, তিনি সেটা মন থেকে মেনে নিতে পারছেন না। কিন্তু আমরা তো এর আগের বাংলাদেশের নির্বাচন দেখেছি, যেখানে বিএনপি পার্টিসিপেট করেনি, যেখানে জামাত পার্টিসিপেট করেনি, কেউই পার্টিসিপেট করেনি, একটা ডামি ইয়ে করে আওয়ামী লীগ এভাবেই বছরের পর বছর ভোটে জিতেছে। তো এবারের নির্বাচন আমাদের কাছে এই তারেক রহমানের কাছে কতটা চ্যালেঞ্জের, আমাদের কাছে কতটা স্বস্তির? এই নির্বাচনটায় কতগুলো ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখছি যেটা ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। এই ইনক্লুসিভিটিনেসের ব্যাপারটা নিয়ে আমার সাথে কথা হয়েছে বাংলাদেশের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, লিডার, রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন বা আন্তর্জাতিক সংস্থাগুলো কীরকমভাবে দেখছে। সেখানে একটা এই ইনক্লুসিভিটির ওরা একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিচ্ছে, যেটার সাথে একমত হওয়াও যায়, নাও হওয়া যায়। সেটা হচ্ছে যে পার্টিগতভাবে হয়তো আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন দেখছে যে মানুষ এসে ভোট দিচ্ছে কিনা, মানুষের পার্টিসিপেশনটা সেই ভোটের মধ্যে পড়ছে কিনা। সেজন্য ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে তারা মনে করছে যে এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে। আর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে কতগুলো কমিউনাল লাইনের ডিভিশনগুলো আস্তে আস্তে বাড়ছিল, আমার মনে হয় যে এই যে ম্যান্ডেটটা এলো সেটা ডেফিনেটলি এই ধর্মভিত্তিক যে একটা বিভাজনের উপরে একটা ন্যারেটিভ গড়ে উঠছিল, এটাকে কিছুটা হলেও আঘাত করছে, এবং সেক্ষেত্রে অনেকটাই সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে বা স্বাভাবিকের দিকে যেতে পারে, একটা জায়গা তৈরি হয়েছে অ্যাটলিস্ট সেই দিকে চলে যাবার। এটাই আমার মনে হয়। অরূপ, কতটা স্বস্তির বিএনপির এই জয় তোমাদের কাছে? না দেখুন, প্রথমত যখন বিষয়টা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের, আমরা দলগতভাবে মুখ্যমন্ত্রী বা আমরা সবসময় বলি যে এই বিষয়ে দেশ, আমাদের সাথে রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু দেশের সরকার তারা যে সিদ্ধান্ত নেবেন 140 কোটি ভারতবাসীর অঙ্গ হিসেবে, নিশ্চিতভাবে আমরাও সেই সিদ্ধান্তেরই শরিক হব। কিন্তু তার বাইরে দাঁড়িয়েও যখন একজন বাঙালি হিসেবে আমাদের কাছে এই দৃষ্টিকোণগুলো সামনে আসে, কারণ ভারতবর্ষের অন্য প্রদেশ তারা যেভাবে একাত্মবোধ করে আমরা তার থেকে অনেক আলাদাভাবে একাত্মবোধ করি, কারণ দুই বাংলা, তাদের মধ্যে সংস্কৃতি, ভাষা, সমস্ত কিছুর যে মেলবন্ধন, খুব স্বাভাবিকভাবেই বাঙালি হিসেবে একটা বাড়তি তাগিদ, বাড়তি আবেগ কাজ করে। আমার প্রাথমিকভাবে যেটা মনে হলো যে এই ইলেকশনটা না আসলে সবার জন্য উইন উইন সিচুয়েশন। এই সবাই বলছেন বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। একটা জিনিস আমাদের চোখ এড়িয়ে গেলে চলবে না, যে জামাতের ভোট কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একদম, জামাতের ভোট পার্সেন্ট ভয়ঙ্করভাবে বেড়েছে। বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, জামাতের ভোট বেড়েছে, এবং জামাতের ভোট বাড়ার হারটা যদি দেখেন, একদম ভারতের বর্ডার লাগোয়া যে অঞ্চলগুলো, খুলনা বলুন, রংপুর বলুন, সমস্ত এই অঞ্চলটাতে জামাতের পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া পশ্চিমবঙ্গের ভারতের আসামের বর্ডারের দিকেও বেড়েছে কিন্তু বিশ্বদা। সেই জায়গায় বলছি এইবারের ভোটে, এইবার আমি আসছি, আমি জাস্ট শেষ করে নিই। বিএনপি জিতেছে যেরকম, জামাতের যেরকম ভোট বেড়েছে, আবার একইভাবে শেখ হাসিনাও কিন্তু নৈতিকভাবে জিতেছেন, কারণ শেখ হাসিনার দল কল করেছিলেন যেন মানুষ এই ভোটে প্রত্যাখ্যান করেন, ভোট দিতে না যান, এবং ইন্টারেস্টিংলি ভোট শতাংশ কিন্তু প্রায় 50-এর নিচে, অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে সকলেই তার নিজের জায়গা থেকে জিতেছেন। কিন্তু হ্যাঁ, এই নির্বাচনের ফলে আমাদের কি কিছুই প্রাপ্তি হয়নি? একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিষদ তৈরি নিশ্চয়ই হবে। সংখ্যালঘুর উপর যেরকম ভাবে অবাধে আক্রমণ হচ্ছিল, নিশ্চয়ই একটা নির্বাচিত সরকার সেই জায়গাটা প্রতিহত করবে। কিন্তু সেখানে দাঁড়িয়েও আমাদের দেখার, বড় রাষ্ট্র হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ইন্দিরা গান্ধীর সময় ভারতের যে ভূমিকা ছিল, যে বাংলাদেশ তার সহযোগী, বাংলাদেশ তার প্রতিযোগী নয়,
সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সেই বার্তাটা দিতে পারে কিনা, যাতে বাংলাদেশের মধ্যে যে একটা ক্রমাগতভাবে জামাত এই রাজাকাররা যারা ভারত বিরোধী একটা জিগির তোলার চেষ্টা করছিল এবং সেটাতে তারা অনেকাংশে সফল হয়েছিল, যে হাসিনার প্রত্যাবর্তনের পরবর্তী অধ্যায়ে একটা বিরাট ভারত বিদ্বেষ, আমি- সেই জায়গায় ভারত সরকারকেও কিন্তু সচেষ্ট থাকতে হবে।